নমস্কার, ক্যালকাটা নিউজে আপনাদের স্বাগত। আমি শিলাদিত্য। শুরু করছি আপনার কথা। আপনার কথায় আপনাদেরই কথা, আপনাদেরই প্রশ্ন, আপনাদেরই উত্তর খোঁজার চেষ্টা করি। আর আজ আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। অনেক অনেক স্বাগত এবং অভিনন্দন। আইএসএফ বিধায়ক বললাম, কিন্তু পরিচয়টা যদি একটু অন্য করে দিই, অর্থাৎ মূলত যদি বলি অ্যাক্সিডেন্টাল রাজনীতিবিদ, তাহলে কি খুব আপত্তি রয়েছে? না, আমি তো পলিটিক্সে আসতে চাইছিলামই না। এটা আসার, রাজনীতিতে আসার সব থেকে বড় অবদান হচ্ছে এবং একমাত্র অবদান হচ্ছে আমার বড় ভাইজান পিরজাদা আব্বাস সিদ্দিকী। তবে একটা কথা শুধু বলবো, আমি আইএসএফ বিধায়ক থেকে আমাকে যদি সংযুক্ত মোর্চার বিধায়ক বলা হয়, আমি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবো, কারণ আমি সংযুক্ত মোর্চার হয়ে লড়াই করে তো বিধানসভার মধ্যে গিয়েছি। হ্যাঁ, আইএসএফ একটা পার্ট সংযুক্ত মোর্চার। এবং ইতিমধ্যেই যে কথা বা প্রার্থনা নওশাদ সিদ্দিকীর তরফ থেকে চলে এলো, অর্থাৎ সংযুক্ত মোর্চার বিধায়ক হিসেবে যদি উল্লেখ করা হয় তাহলে খুশি হবেন বা আনন্দ বোধ করবেন। কিন্তু এত অবধি এগিয়ে আসা আইএসএফ এর এই উত্থান এবং তারই সঙ্গে আমরা যদি দেখি নওশাদ সিদ্দিকীর বিধায়ক হওয়া মূলত কোন পথে, আমরা একটুখানি সেই প্রতিবেদন, সেই ছবির দিকে নজর রাখবো। ২১-এর বিধানসভা নির্বাচনের আগে টালমাটাল আবহ, চলছে নিয়মিত দলবদলের পালা। পদ্ম থেকে ঘাসফুল কিংবা ঘাসফুল থেকে পদ্ম, লেগেই ছিল যাতায়াত। ততদিনে দলবদল সম্পন্ন শুভেন্দু অধিকারী, রাজীব বন্দ্যোপাধ্যায়দের বঙ্গে ক্রমশ শক্তি বাড়াচ্ছে বিজেপি। আর এই আবহে হঠাৎই জোর জল্পনা রাজ্য রাজনীতিতে। কানাঘুষো শোনা গেল তৈরি হচ্ছে নতুন দল। নেপথ্যে আসাউদ্দিন ওয়াইসির এআইএমআইএম। চিন্তা বাড়ল সংখ্যালঘু ভোট নিয়ে। আর এই আবহে জল্পনাকে কার্যত সত্যি করে হঠাৎই আত্মপ্রকাশ ঘটল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বা আইএসএফের। আত্মপ্রকাশ হলো ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকীর হাত ধরে। মনে করা হয়েছিল নতুন দল হবে মুসলিম ভোটারদের জন্য। বাস্তবে দেখা গেল দলের নামেই রয়েছে ধর্মনিরপেক্ষতা। পরবর্তীতে বাম কংগ্রেসের সঙ্গে মিলে ব্রিগেড এবং জোট বেঁধে তৈরি হলো সংযুক্ত মোর্চা। ২১-এর নির্বাচনে বাম কংগ্রেস আসন পায়নি, কিন্তু জোটে সবেধন নীলমণি হিসেবে পেল একটি আসন, তাও ভাঙড়। প্রথমবার প্রতিদ্বন্দ্বিতা করেই বিধায়ক পেল আইএসএফ। রাজ্য রাজনীতি পরিচিত হলো নতুন নাম নওশাদ সিদ্দিকীর সঙ্গে। গাল ভর্তি দাড়ি, মাথায় ফেস টুপি, লম্বাটে গড়ন, হাবভাব একেবারেই রাজনীতিক সুলভ নয়। কথাবার্তায় নেই শহুরের টানও, বরং চালচলনে অনেকটা সাধারণ মানুষ। তিনি যত না বিধায়ক বা জনপ্রতিনিধি, তার থেকে অনেক বেশি সাধারণ মানুষ। জন্ম ১৯৯৩ সালের ২রা মে ভাঙড়ে। বাবা আলী আকবর সিদ্দিকী পীর জুলফিকার আলী বা ফুরফুরা শরীফে ছোটা হুজুরের পুত্র। ফুরফুরার প্রতিষ্ঠাতা মোহাম্মদ আবু বকর সিদ্দিকীর চতুর্থ প্রজন্ম হলেন নওশাদ। ধাত্রীভূমি ভাঙড় থেকেই বিধায়ক পদ প্রাপ্তি নওশাদের, যেন ধাত্রীভূমির প্রতি ঋণ শোধের চেষ্টা। আর এখান থেকেই যাবতীয় সমস্যার সূত্রপাত। নওশাদের জয় যে শাসক দল ভালোভাবে নেবে না, গোড়া থেকেই তা মনে করা হয়েছিল। বাস্তবে হলেও তাই। বিধায়ক হওয়ার পর থেকেই নওশাদের নির্বাচনী কেন্দ্র ভাঙড়ে অশান্তি লেগেই থাকত। সমস্যা বাড়ল আইএসএফ এর দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকীতে কলকাতার সভাকে কেন্দ্র করে। দফায় দফায় উত্তপ্ত হলো ভাঙড়, অশান্তি ছড়ালো কলকাতাতেও। অশান্তিতে ইন্ধন দেওয়ার অভিযোগে কলকাতা থেকে গ্রেপ্তার হলেন নওশাদ সিদ্দিকী। পরে অবশ্য কলকাতা হাইকোর্টের নির্দেশে জামিনও পান। পরবর্তী সময়ে পঞ্চায়েত নির্বাচন পর্বে বারে বারে উত্তপ্ত হলো ভাঙড়। বোমা, গুলি, হত্যা প্রায় নিয়মিত হয়ে উঠেছিল। নওশাদ এবং আইএসএফ এর বিরুদ্ধে ধর্মের ভিত্তিতে ভোট ভাগাভাগির অভিযোগে সরব হলো শাসক দল। এর মধ্যে জল্পনায় আরও ইন্ধন দিলেন খোদ নওশাদ। ইঙ্গিত দিলেন ২৪-এর লোকসভা নির্বাচনে সংখ্যালঘু অধ্যুষিত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ডায়মন্ড হারবার থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন তিনি। এতেই পালে হাওয়া লাগলো বিজেপি, বাম সহ সব বিরোধীদের। নওশাদের উদ্দেশ্যে তীব্র আক্রমণ শুরু করলো শাসক দল। অভিযোগ আনলো নিজের ধর্মীয় পরিচয় ব্যবহার করে সংখ্যালঘু ভোট কেটে বিরোধী, বিশেষত বিজেপির সুবিধা করে দেওয়া। শেষ পর্যন্ত অবশ্য ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে লড়েননি নওশাদ। আগামী বিধানসভায় কি সংগঠন বিস্তার করে অন্যান্য এলাকাগুলোতেও বড় প্রভাব ফেলতে পারবে আইএসএফ? নওশাদ কি ধরে রাখতে পারবেন ভাঙড়? একটা কেন্দ্র নিয়েই সন্তুষ্ট থাকতে হবে আইএসএফকে। ক্যালকাটা নিউজ। খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন চলে আসছে আইএসএফ, বিধানসভা নির্বাচন এবং তারই সঙ্গে নওশাদ সিদ্দিকী, অনেকগুলো বিষয় আসবো, কিন্তু একেবারে সাম্প্রতিক ঘটনা দিয়েই আমরা শুরু করব। আরজিকর থেকে কসবা, কেন এই ঘটনা, কি মনে হয় বিধায়ক নওশাদ সিদ্দিকী? দেখুন, সব জায়গায় আমি রাজনীতি করতে পছন্দ করি না, কিন্তু বাস্তব কথা বলার আমি পক্ষে। এই জন্য আমাকে বিভিন্ন সময় বিভিন্নভাবে সমস্যার সম্মুখীন হতে হয়েছে, অনেক সমালোচনা হচ্ছে। এই যে ঘটনা যেগুলো বলছেন, কাদের দাপাদাবি? তৃণমূলের ছত্রছায়ায় থাকা ছেলেপুলেগুদের দাপাদাবি। পিছনে কাকা জেঠুদের হাত আছে, অদৃশ্য হাত আছে। সব 7 খুন মাফ হবে, সমস্ত পাপ যা করছিলাম
ক্ষমা হয়ে যায়, মাফ হয়ে যাবে, এই ভেবেই দাপাদাপি। আপনি ভাবুন না কীভাবে অনৈতিকভাবে একজন হসপিটালে মানে ডিউটিরত একজন মহিলার উপরে, আমাদের বাড়ির মেয়ে তিলোত্তমাকে খুন করা হলো, ধর্ষণ করা হলো, তার বিচার কোথায় এখন? অনেকে বলবেন আপনারা যে হচ্ছে ওই সঞ্জয় রায় হচ্ছে, সে সব আমরা তো জানি। সিবিআই বলছে যে ওই করিডোরে ওই সময় 54 থেকে 55 জন যাতায়াত করছিল। তো 54-55 জন যাতায়াত করেছিল, তাদের 54-55 জনের মধ্যে কারা ছিল খুঁজে বার করতে পারলাম না। সেই দেখুন এখানে এটা কসবাতে ল কলেজে কী হয়েছে, কে অভিযুক্ত বা কারা অভিযুক্ত, সব দেখুন তৃণমূলের ছত্রে ছায়। তো আপনি এটা নয়, আপনি কদিন আগে পশ্চিম মেদিনীপুরের গড়বেতার আশপাশে একটি মহিলা, বাচ্চা মহিলা, নাবালিকা, 9-10-এর বাচ্চা, স্কুল থেকে ফিরছিল, একটা অসভ্য বর্বর লোক তাকে তুলে নিয়ে গিয়ে রেপ করেছে। যে তার পরিচয় হচ্ছে ওখানকার যিনি প্রধান, তার বাইকের রাইডার, তিনি বাইক চালিয়ে নিয়ে যেতেন প্রধানকে পিছনে বসে। এত পাওয়ার, উল্টে বাড়ির লোককে হুমকি দিচ্ছে যে তোমরা এইগুলো যদি মামলা টামলা করো, হ্যান করো, ত্যান করো, তোমাদেরকে ছাড়বো না। আবার কিছু মানুষকে দিয়ে বোঝানো হচ্ছে যে আপনার যে মামলা করলে মেয়েটির ভবিষ্যতে আছে, বিয়ে হবে না, মানে এখন মেয়েটির বয়স 12 বছর কি 14 বছর খুব বেশি হলে, এখন ওকে অনেক ভাবাচ্ছে যে 12 বছর পরে বিয়ে হবে কি সেটা নিয়ে ভাবাচ্ছে, কিন্তু যারা অন্যায় করলো তার শাস্তি পাচ্ছে না। কারণ হচ্ছে এগুলো শাসকের ছত্রছায়া, যে আপনি আরজিকর থেকে কসবা, এই যেগুলো ঘটছে শাসকের ছত্রছায়া থেকে আটকাতেই হচ্ছে। এই যে শাসকের ছত্রছায়া, শাসক দল তো বলে দেয়নি এই কথা বলতে, তাহলে কি নওশাদ সিদ্দিকী শুধুমাত্র এই রাজনৈতিক বিরোধিতা করার জন্য বিরোধিতা করতে হবে বলে এই কথা বলছে? দেখুন, শাসক বলে দেয়নি, এটা আমি সহমত আপনার সাথে, কিন্তু যারা অন্যায় করছে তাদের বিরুদ্ধে শাসক পদক্ষেপ সেই অর্থে নিচ্ছে না। দেখুন ব্যাপারটা হচ্ছে আজকে ঘটনা ঘটানোর পর অ্যারেস্ট হলো, আরজিকরে ঘটনা ঘটার পরপরই তার সিবিআই আর এগোতে পারলো না। আমি এটা ওই প্রসঙ্গতেও বলবো, আমি কসবাতে এখন প্রসঙ্গ শেষ করি। দেখুন এই যে ছেলেটিকে অ্যারেস্ট করে মনোজিৎ মিশ্রা, এ তো আজকে প্রথম ক্রাইম করেনি, এর আগে প্রায় 6টি থানাতে 7-এর অধিক এফআইআর এর নামে আছে। যখন একের পরে কিছু সোনার টুকরো ছেলে তৃণমূলের, এইসব ছেলেকেই তৃণমূল বেশি করে পয়েন্ট দেবে, পয়েন্ট দিয়ে এদেরকে আগে নিয়ে যাবে। আজকে একটা শুধু অপরাধ করে নিজে অপরাধটা আটকাবো কী করে, কিন্তু কি দেখলাম আমরা, ক্রমাগত অপরাধ করে গেছে। যদি তখনই আটকানো হতো, ওকে যদি বহিষ্কার করা হতো, কলেজের আশপাশে না ঘেঁচতে দেওয়া হয়, তা যদি হতো, তাহলে আজকে আমার এই বোনটিকে গ্যাংরেপের শিকার হতো না। তো ওগুলোকে মাথায় হাত রেখে আসছে। আপনি আরজিকরের কথা বলছেন, আরজিকরের কে, ওই যে আপনার যিনি প্রিন্সিপাল ছিলেন তার ভূমিকা, সন্দীপ ঘোষ বাবু, কতবার তার নামে অভিযোগ আছে, তার নামে কত অভিযোগ দপ্তরে গিয়েছিল, স্বাস্থ্য দপ্তরে, আর সন্দীপ ঘোষ সাহেবের মাথায় ছিল বলে এই অন্যায়গুলো ঘটাতে। আইএসএফ রাস্তায় নেমেছে, রাস্তায় নামছে, রাস্তায় থাকছে, প্রতিবাদ করছে এই পুরো বিষয়গুলো নিয়ে। কোন বিষয়টা বলুন যে কোনটাতে নামেনি? আরজিকরের আমার বোনের একাধিক জায়গায় প্রতিরোধ আমরা করেছি, আজকের দিনেও করে যাচ্ছি। আপনি যদি বলেন আপনার আমাদের কসবা, গতকালকে আমি নিজে প্রোগ্রাম করেছি, আমাদের বিভিন্ন জায়গায় প্রতিবাদ সভা হচ্ছে, চালাচ্ছি আমরা প্রতিবাদ আমাদের মতো করে। এবারে একটুখানি আইএসএফ বিধানসভা নির্বাচন, রাজনীতি, এই প্রসঙ্গে আসবো। 2021-এ আইএসএফকে আমরা দেখলাম ব্রিগেডের সভামঞ্চে তাদের অন্তর্ভুক্তি, কংগ্রেস, বাম দলগুলি, সিপিএম সহ, এবং তারপর আইএসএফের অন্তর্ভুক্তি এবং ধীরে ধীরে এগোনো। তুমি একটু আগেই বললে যে সংযুক্ত মোর্চার যদি বিধায়ক বলা হয় তাহলে খুশি হবে বা আনন্দিত হবে, কিন্তু তারা তো কিছু করতে পারলো না, কেন? দেখুন, আমরা যখন আমাদের জোটটা অ্যানাউন্সমেন্ট হয়েছে, তারপরে আমরা বুথ স্তর পর্যন্ত সেই জোটটাকে আমরা নামাতে পারিনি, এটা আমাদের ব্যর্থতা। বিজেপি তৃণমূল যে বাইনারিটা তৈরি করেছিল, বিজেপি করেছিল যে বাইনারি, সেটা তৃণমূল সেটাকে এগিয়ে নিয়ে গেছে, আমরা ভাঙতে পারিনি। যে বিজেপি আসলে নাকি সিএ করে দেশ থেকে তাড়িয়ে দেবে, এই বলে যে একটা ভয়ের পরিবেশ তৈরি করেছিল, ফলে কি হচ্ছে, কংগ্রেস অধ্যুষিত জেলা বলে আমরা যে দুটো জেলাকে জানি, সেটা হচ্ছে মুর্শিদাবাদ, মালদা, সেই জায়গাতেও কংগ্রেস ব্যাপকভাবে পরাজয় হয়েছে। সুজাপুরের মতো সিট, মালদার বিভিন্ন সিট, মুর্শিদাবাদের বিভিন্ন সিট পরাজয় হয়েছে। আমরা এই বাইনারিকে ভাঙতে পারিনি, এটা হচ্ছে আমাদের ব্যর্থতা। আর জোটটা আমি চাই, যখন আমরা 21-এ জোট করতে গিয়েছিলাম, এটা বলেছিলাম যে আমরা শুধু এই 2021-এর জন্য জোট করছি না, আমরা এটাকে এগিয়ে নিয়ে যেতে চাইছি। মানে শুধু স্টেট লেভেলে জোট হয়ে গেল, বুথ স্তরে হলো না, বুথ স্তরে ওটা পৌঁছাতে গেলে একটা টাইম সাপেক্ষ, সেটাও কিন্তু আমরা সেই অর্থে পৌঁছতে পারিনি, এটা আমাদের ব্যর্থতা। এখন পারা গেছে, এখন যথেষ্ট জায়গায় আইএসএফ পৌঁছে গেছে বুথ স্তরে। আমি মানে কথাবার্তা 19-20 হয়ে যাচ্ছে না তো? একবার সংযুক্ত মোর্চাকে নিয়ে চলার চেষ্টা করা হচ্ছে, অর্থাৎ যাতে সকলে মিলে, আমি বলে নিই, আমি খুব সংক্ষেপে প্রশ্ন করি, তারপরে বলা হচ্ছে আইএসএফ পৌঁছে গেছে। মানে আমি বলছি
সংযুক্ত মোর্চার কথা বলা হচ্ছে, কিন্তু আইএসএফ চলে এসছে, এই প্রসঙ্গটা কি বেশি উত্থাপন করা হচ্ছে? 2021 এর নির্বাচনের আমরা যখন নির্বাচনে যখন অংশগ্রহণ করি আমরা ঐক্যবদ্ধ একটা জোট তৈরি করেছিলাম। রেজাল্ট যেটা আশা করছিলাম সেটা হয়নি। আমি একমাত্র আমাদের জোট থেকে জিতেছিলাম, সংযুক্ত মোর্চার জোট থেকে। আমি জোট থেকে জিতে আমি বেরিয়ে যাব এ ধরনের কোনোদিন বলিনি, আর আমার পিরিয়ড পর্যন্ত আমি বার হব না, কারণ আমি জোট থেকে জিতেছি, সেটা বলবোই। আমি এখনো কি জোটে? একদম, আমি সংযুক্ত মোর্চার বিধায়ক বলতে নিজেকে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। অন এয়ার বলছি, আমি অন ক্যামেরা বলছি। এবার আসে যাচ্ছে 2026 প্রসঙ্গ। 2026 আমি একটুখানি আটকাই, 2026-এর প্রসঙ্গে যাব, কিন্তু জোটের কথা হচ্ছে, যেহেতু আমরা বাম এবং কংগ্রেসের প্রতিক্রিয়া একটুখানি শুনিয়ে দেব আজকে একেবারে, যখন এই সাক্ষাৎকার চলছে সেই সময় তার পরিপ্রেক্ষিতে যে প্রতিক্রিয়া আমরা পেয়েছি আমরা একটুখানি চট করে শুনিয়ে দেব। সিপিআইএম এর তরফ থেকে মোহাম্মদ সেলিম কি বলেছেন আইএসএফ এবং নওশাদ সিদ্দিকী সম্পর্কে, আর অপরদিকে অধীর চৌধুরী, কংগ্রেস নেতা অধীর চৌধুরী, তিনি বা কি বলেছেন, দুজনের বক্তব্য পর পর শুনিয়ে দেব। 2026 আইএসএফ কিরকম ফল করতে পারে? আইএসএফ কে জিজ্ঞেস করো। 2026 আইএসএফ কিরকম ফল করতে পারে? আইএসএফ কে জিজ্ঞেস করো। আইএসএফের সংগঠন বা সেরকম রাজনৈতিক কর্মকাণ্ড বাংলায় আছে বলে তো মনে হচ্ছে না। জানি না তারা কি করবে না করবে। আমি কোনো সংগঠনকে যে লক্ষ্য, সেই লক্ষ্যের প্রতি আমার কোনো কটাক্ষ নেই, কিন্তু সারা বাংলায় এই কবছরে আইএসএফের সেই প্রভাব প্রতিপত্তি বা তাদের গ্রহণযোগ্যতা তেমন উল্লেখযোগ্যভাবে কোথাও প্রস্ফুটিত হয়নি। কি বলবেন? দেখুন, মোহাম্মদ সেলিম সাহেব যে উত্তর দিয়েছে আমরা 2026-এ কি রেজাল্ট করবো সেটা আইএসএফই বলতে পারে, বাস্তব কথা তো এটা কোনো অস্বীকার করার জায়গা নয়। আপনি আমাকে যদি প্রশ্ন করেন যে 2026-এ লেফট ফ্রন্ট বা সিপিআইএম কি করবে, আমি তো অবশ্যই বলবো মোহাম্মদ সেলিম সাহেব বা আমাদের সকলের, আমি মনে করি অন্যতম একজন বড় লিডার, সিনিয়র মোস্ট লিডার বিমানবাবু আছেন, উনি বলবেন এটা। এবার আসা যাচ্ছে অধীর রঞ্জন চৌধুরী সাহেব। অধীর রঞ্জন চৌধুরী সাহেব হচ্ছে আইএসএফ ফোবিয়াতে ভুগছে। সমস্যাটা হচ্ছে এখানে, আমাদের এমন কোনো ইস্যু নাই যে ইস্যুতে আইএসএফ কথা বলছে না এবং রাজ্য রাজনীতিতে সেটা নিয়ে না আপনারা না চর্চা করলে আমাদের কিছু করার নাই, কিন্তু আমরা ইস্যুটাকে ধরে সেই আমাদের সাধ্যমতো আমরা প্রতিবাদ করে যাচ্ছি। সংগঠনের কথা বলছে, আমি এক সপ্তাহ টাইম দিচ্ছি, অধীরবাবু দিক আর অধীরবাবু আমার নিক আর আমি নিচ্ছি। এক সপ্তাহের মধ্যে কলকাতাতে একটা জমায়েত হোক, সাংগঠনিক জমায়েত, চ্যালেঞ্জ একদম। অধীরবাবু দায়িত্ব নিক আর আমি দায়িত্ব নেব। আমি অধীরবাবু যদি ডবল লোক করে দেখাতে পারি সাংগঠনিক দিক থেকে, সংগঠন শুধু কর্ম আসবে, আম পাবলিক ভোটার সমর্থক আনবো না, আইডি কার্ড সবেদ যে মেম্বারশিপ নিয়েছে বুথ ধরে ধরে, আমি একটা বুথ থেকে ভাঙড় থেকে 10,000 লোক নিয়ে এসে আমি ভরবো না। পশ্চিমবাংলার বিভিন্ন বুথ থেকে আমি কম করে 15 জনের কমিটির কথা বলছি, আমি এনে হাজির করবো। অধীরবাবু যা লোক জড়ো করবে তার থেকে বেশি আমি না আনতে পারলে আমি তখন বলবেন, শুনে নেবো। ওসব অধীরবাবু আইএসএফ ফোবিয়াতে ভুগছে। জানে অধীরবাবু ভালো করে যে মুসলমানদের মাথায় টুপি পরিয়ে অনেকদিন আমি এমপি হয়েছি, উনি ভালো করে জানেন। ওনাকে যদি আমি একটা প্রশ্ন করি, আমি ওনাকে নিয়ে আমি টিপ্পনি কাটবো না। আমি মনে প্রাণে চাইছিলাম যে এই লোকসভা নির্বাচনে অধীরবাবু জিতুক, কারণ অধীরবাবুর ভয়েসটা তৃণমূলের বিরুদ্ধে একদম সত্যিকারের, ওদের নাটক নেই, এটা আমি অধীরবাবু জানি। কিন্তু অধীরবাবুকে যদি আমি প্রশ্ন করি যে আপনি 5 বারের এমপি হয়েছেন, আপনার ওখানে যে জনসংখ্যা আছে সেই জনসংখ্যার অনুপাতে আপনি আপনার লেটার হেডে প্রতি বছরে কেন্দ্রীয় বিদ্যালয়ে 10 জন করে অ্যাডমিশন হয়, তো আপনার ওখানে জনসংখ্যার অনুপাতে যত আদিবাসী আছে আপনার নির্বাচনী ক্ষেত্রে সেইগুলো কি পেয়েছে, সুযোগ পেয়েছে? যত দলিত আছে, যত পার্সেন্টেজ 50 হোক 20 হোক 30 হোক, দলিত হিসাবে কি 10 জনের মধ্যে 3 জন পেয়েছে? যত সংখ্যালঘু মুসলমান আছে সে ওই কেন্দ্রীয় বিদ্যালয়ে অ্যাডমিশনের জন্য আপনি কি সেই সংখ্যালঘুদের, বহরমপুরে কত আছে আমি জানি না, 50-র নিচে হবে মেবি বা আশপাশে হবে, তো তাকে কি দেওয়া হচ্ছে চান্স? অনেকগুলো প্রশ্ন রয়েছে। নওশাদ বলছেন যে এই মুহূর্তে আইএসএফ ফোবিয়ায় ভুগছে অধীর চৌধুরী, এবং পরপর অভিযোগ করছেন শাসক দলের বিরুদ্ধে। অধীর চৌধুরী বলতেই একেবারে রীতিমতো গলার ঝাঁঝ মারাত্মক হয়ে গেল। কেন আমি জানি না, বোঝার চেষ্টা করবো। এবং স্বাভাবিকভাবে 2026-এর কথা চলে এলো। 2026-এর পরিপ্রেক্ষিতে ঘুঁটি কিরমভাবে সাজানো চলছে জানবো নওশাদ সিদ্দিকীর সঙ্গে আলোচনায়। ছোট্ট একটা বিরতির পর প্লিজ সঙ্গে থাকুন। বিরতির পর আবারও আপনাদের স্বাগত ক্যালকাটা নিউজে। আপনার কথা, আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে নওশাদ সিদ্দিকী, এবং নানান কথা 2026-এর প্রসঙ্গে আমরা অবশ্যই করে যাব, কিন্তু তার আগে আমরা একটুখানি শুনে নিই 2024-এর লোকসভা নির্বাচনের আগে ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে দাঁড়াবে বলে বলেছিলেন। কি বলেছিলেন আমরা একটু শুনে নিই।
ডায়মন্ড হারবার নিয়ে একাধিক মতামত আমাদের দলের অভ্যন্তরে উঠে এসেছে রাজ্য কমিটির মধ্যে। আমি ডে ওয়ানে যে কথা বলেছি, আজকেও সে কথা বলছি, আমি কিন্তু আমার মানসিকভাবে 100% আমি প্রস্তুত ডায়মন্ড হারবারে কন্টেস্ট করার জন্য। তো ব্যাপারটা হচ্ছে দলের অনুমোদনের অপেক্ষা। কি হলো, কেন দাঁড়ানো হলো না? দেখুন, আমি দলের চেয়ারম্যান, অবশ্যই সর্বোচ্চ একটা পদের মধ্যে একটা আমি, কিন্তু আমার দলে একটা গঠনতন্ত্র আছে। হ্যাঁ, আমি তার আগে স্বীকার করে নিই, এটা আমার দলের সাথে আলোচনা করেই ঘোষণা করা দরকার ছিল। আমি রাজনীতির নবীন, তো এর পরবর্তীতে যে পদক্ষেপগুলো হবে নিশ্চিতভাবে সেইগুলো আমার বুঝে শুনেই বলা দরকার। তখন আমার ইচ্ছা প্রবলভাবে ছিল আমি ডায়মন্ড হারবারে এর বিরুদ্ধে দাঁড়াই, অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে দাঁড়াই এবং তাকে কুপঘাত করি রাজনৈতিকভাবে, কিন্তু দল আমাকে অনুমোদন দেয়নি, ফলে আমাকে সেখান থেকে সরে আসতে হয়েছে। দল চেয়েছে সারা রাজ্যে যেগুলো জায়গাতে আমরা প্রার্থী দিয়েছি আমি সেখানে প্রচার করি। আমি 117টির ওপরে জনসভা করেছি, প্রচুর রোড শো করেছি এবং পদমিছিল করেছি। 117টি। আমার মনে হয় পশ্চিমবাংলার এখন রাজনীতিবিদ এত করেছে আমার জানা নাই, আমাকে দলটা করিয়েছে। নওশাদ সিদ্দিকী কি ভয় পেয়ে গেছিল ওই জন্য ডায়মন্ড হারবারে? দেখুন, আমার ভয় বলে আর কিছু জিনিস নাই, এটা আপনাকে জোর গলায় বলতে পারি। ভয় আর আমার সাথে হয় না, কারণ আর কিসের ভয় আমার হবে? আমার নামে 18টি মামলা চলছে, আমাকে 42 দিন জেল খাটিয়েছে, আর কি দেবে? আমাকে মেরে দেবে। আমি তো কাল এই পরের মুহূর্তে কী হবে তাতে আমি ইয়ে করি না, এটা সৃষ্টিকর্তার হাতে আছে। আমি কাল কিসনে দেখা না, আমি পরের মুহূর্তে কী হবে এটা নিয়ে ভাবি না, যতটুকু আছে ততটুকু এনজয় করব, মানে মানুষের স্বার্থে। তো ভয় আমার কেনে, ভয়টা বাদে অন্য কোনো কথা বলুন, সেটাকে আমি ক্লারিফিকেশান দিতে পারি। 2026-এর বিধানসভা নির্বাচনে আইএসএফ কি জোটের সঙ্গে থাকবে? জোটের তো এই মুহূর্তে কোনো অস্তিত্ব নেই। দেখুন, আমি একদম অন ক্যামেরা বলছি, আমি চাই 2026-এ পশ্চিমবাংলার একটা বৃহত্তর আকারের জোট বাঁধুক, যে জোটটাতে শুধু আইএসএফ, কংগ্রেস, লেফট ফ্রন্ট না, আরও যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে ছোট বড় তাদেরকেও সংযুক্ত করা হোক, অবিজেপি অতৃণমূল যে দলগুলো আছে, আর বিজেপি তৃণমূলের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ লড়াই হোক। এটা আমার একদম ওপেন মেসেজ আমি দিচ্ছি, আগামীতেও দেব। সিট শেয়ারিংয়ের ক্ষেত্রে আইএসএফ যদি জোট হয় সেক্ষেত্রে কটা সিট দিতে পারে রাজ্যে? 294টিতে। প্লিজ আর একটা, যদি জোট না হয় তখন কটা সিট দেবে? দেখো, যদি জোট না হয় বাকি যে রাজনৈতিক দলগুলো আছে সেটা নিয়ে আলোচনা একটা তবে জোট হবে না কেন আমি বলবো। আমি 100% আশা করছি আর করব যে আমরা কংগ্রেস বড় একটা রাজনৈতিক দল, আপনার লেফট ফ্রন্ট বড় রাজনৈতিক দলের অ্যালায়েন্স, বিভিন্ন দলের অ্যালায়েন্স আছে এবং আমরা সকলে মিলে আরও যে সমস্ত আছে আমরা জোট হবে আমি আশা করছি, না হওয়ার কোনো প্রশ্ন নেই এখানে, হয়ে একসাথে লড়াই করব তৃণমূল আর বিজেপির বিরুদ্ধে। সেক্ষেত্রে স্যাক্রিফাইস করতে হবে বৃহত্তর স্বার্থের জন্য। বাংলায় শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানকে ধ্বংস করে দিচ্ছে একটা দল, আর একটা দল বাংলার যে সম্প্রীতি ছোটকে বিনষ্ট করছে। তাহলে এই দুটো দলের মধ্যে লড়াই করতে গেলে স্যাক্রিফাইস করতে হবে, করবো আমরা। তবে যারা যত বড় দল আশা করবো তারা তত ছোট দলগুলো আমাদের মতো ছোট দল আমাদেরকে আঁকড়ে ধরে রাখবে। এটা কার উদ্দেশ্যে বলা হলো? যারা যত বড় দল, লেফট ফ্রন্ট আছে, বড় দলের অ্যালায়েন্স আছে, কংগ্রেস আছে। সিট কটা শেয়ার করা সম্ভবপর? দেখুন, ওটা আমি এখানে বসে অন ক্যামেরা বলতে পারি না, কারণ ওটাও আমার দলের একটা আলোচনার ভিত্তিতে উঠে আসবে। আপনারা শুনলে অবাক হবেন, এগুলো তো অনেকে দেখায় না, আজকে সুযোগ পেয়েছে বলে বলছি। আমরা যখন আলোচনার ভিত্তিতে উঠে এসেছিলাম, লাস্ট আমরা 30টা সিট আমাদেরকে দিয়েছিল। আমাদের যারা সহযোগী দলগুলো ছিল তাদেরকে আমরা ভাগ করে দিয়েছিলাম, কিন্তু আমরা দেখলাম যে 3 থেকে 4টে জায়গাতে আমাদের থেকে ভালো পজিশনে আছে লেফট ফ্রন্ট। আমরা কিন্তু আবার সিটগুলোকে আমরা ছেড়ে দিয়েছিলাম, এগুলো আমরা কন্টেস্ট করিনি, দিয়েছিলাম যে না আমাদের জন্য বরাদ্দ হয়েছিল, কিন্তু আমরা দেখলাম যে সাংগঠনিকভাবে আমরা ওখানে দুর্বল, আমাদের থেকে স্ট্রং হচ্ছে ওখানে লেফট ফ্রন্ট, তাদের ছেড়ে দিয়েছিলাম। এটা কিন্তু আজও পর্যন্ত কেউ বলেও নি, এত মানুষ শুনেনি, কিন্তু আমি বলছি তার প্রমাণপত্র আমাদের কাছে আছে। একটু আগেই কথা প্রসঙ্গে তুমি বলছিলে যে জোট না হওয়ার তো কিছু নেই। 2024 লোকসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে যদি আমরা দেখি যে বামেদের তরফ থেকে একটা প্রত্যাশা ছিল যে একটা ফোন আসবে নওশাদ সিদ্দিকীর তরফ থেকে, সেই ফোন তো এখনো পৌঁছলো না, মিসড কলও গেল না কেন? না, এটা অনেকে ভুল ব্যাখ্যা করেছে। আমি আপনাদের বলি, আমরা সর্বোচ্চ স্যাক্রিফাইস করতে প্রস্তুত হয়েছিলাম। একটা সিট নিয়ে সমস্যাটা বেঁধে গিয়েছিল, যেটার জন্য 2024-এ জোটটা হলো না। সেটা হচ্ছে কি, বসিরহাট সিটটা আমাদেরকে বলা হয়েছিল, বসিরহাট সিটটা সিপিআই অল ইন্ডিয়া লেভেলের পার্টি, তো সিপিআই ছাড়বে না। আমরা বলেছিলাম যে তাদেরকে একটু আলোচনা করা হোক, অল ইন্ডিয়া লেভেলের লিডারদের সাথে প্রয়োজন আলোচনা করা হোক, অন্য সিট নিক, আমাদেরকে বসিরহাটটা দিয়ে দিক আইএসএফকে। শেষ পর্যন্ত ওই সিটটা নিয়েই কিন্তু জোটটা হলো না। এর মধ্যেখানে অনেক চেষ্টা করেছেন সম্মানীয় আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য স্যার, প্রচুর চেষ্টা করেছিলেন যাতে জোটটা হয়, কিন্তু দুর্ভাগ্য আমাদের জোটটা হলো না। পরবর্তীতে যখন ক্যান্ডিডেট ঘোষণা হয় তখন দেখলাম আমরা সিপিআইএমের পক্ষ থেকে যিনি প্রাক্তন বিধায়ক ছিলেন তাকে ওখানে দেওয়া হলো। তাহলে জোটটা হলো না, ওটা সিপিআই সিট বলে।
আর যখন ক্যান্ডিডেটের জন্য অ্যানাউন্সমেন্ট হলো আমরা দেখছি তখন সিপিআইএম নিচ্ছে। কাসেম সিদ্দিকী এবারে কি নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে প্রার্থী হতে পারে? আমার জ্যাঠার ছেলে, আমার পারিবারিক আমরা ভাইজান বলি, কোনো সমস্যা নেই। রাজনৈতিক ময়দানে আমি যেভাবে রাজনীতি পলিটিক্স করি সেই রকমই বিরোধী হিসাবে তাকে দেখব। অবশ্য সৌজন্যতা থাকবে, সৌহার্দ্য থাকবে, ভালোবাসা থাকবে, রাজনৈতিক বিরোধী হিসাবে ট্রিট হবে। যখন এই যোগদান হলো তখন কি অস্বস্তি চূড়ান্ত আকার নিল? মোটেও নয়। আমাকে জিজ্ঞাসা করেছে কি, আমি আগে বলেছি আমার ভাইজান হয়। অনেক আপনাদের মিডিয়া পার্সন যারা বাইট নেয় না, তারা আগে বলছে এই তোমার ভাই নাকি, নওশাদ ভাই আপনার ভাই নাকি তৃণমূলে চলে গেল। আমি আমার ভাই না, আমার ভাইজান, আমার জ্যাঠার ছেলে। গণতান্ত্রিক রাষ্ট্র, আপনার যাকে ভালো লাগবে আপনি তাকে যেতে পারেন। তবে হ্যাঁ, একটা আমার কাসেম ভাইজান দল চয়নের ক্ষেত্রে আমি বলবো একটু সংযত হওয়া দরকার ছিল, একটু টাইম নেওয়া দরকার ছিল। কারণ এটা চোরেদের দল আমি বলি তৃণমূল কংগ্রেস। 10 চক্রে ভগবান বুধ, গুটি কয়েক ভালো লোক আছে, সেটাও কবে খারাপ হয়ে যাবে বলতে পারছি না। এরা টপ টু বটম পর্যন্ত যদি দেখা যায় খুব কম মানুষই ভালো পাবেন, বাকিটাই চোরের দল। চোরের দল এই জন্যই বলছি, কোন জায়গায় যেখানে দুর্নীতি সেখানে তৃণমূল পাবেন, আর যেখানে তৃণমূলের উপস্থিতি সেখানে আপনি দুর্নীতি পাবেন। চাই কসবার ল কলেজ হতে পারে, আরজি হতে পারে। দেখুন বিভিন্ন ধরনের দুর্নীতিরা করে বসে আছে। আপনি বিধবা ভাতার কথা বলছি, বর্ধমানে খবর হয়েছিল, তার অনেক আগে থেকে আমি বলেছি বিধবা ভাতা স্বামী বেঁচে আছে, ওই মহিলাটির কাছ থেকে 1,500 টাকা না 3,000 টাকা নিয়ে ওনার নামে বিধবা ভাতা চালু করে দিয়েছে। এটা খবর হয়েছে। কিন্তু আমি এমন অনেক তৃণমূলের নেতারা আছে, তার পিতা বেঁচে আছে, মাকে বিধবা দেখিয়ে বিধবা ভাতা তুলে খাচ্ছে। এই দল হচ্ছে এটা। এই দলের জন্য আজকে ওই 26,000 চাকরি বাতিল হয়েছে। ওই বাতিলের মধ্যে 15,004 জন যারা নিজেদেরকে স্বচ্ছ বলে দাবি করছে, মেধার ভিত্তিতে চাকরি পেয়েছে, তারাও আছে সামাজিকভাবে চোর হয়ে, মানে দুর্নীতিগ্রস্ত মনে হচ্ছে তাদেরকে। এই দলের জন্য কত মানুষ খুন হয়েছে, এই দলের জন্য কত মানুষ আত্মত্যাগ করেছে, তারা আজকে কোথায়, তাদেরকে নিয়ে ভাবছে? এই দল আপাদমস্তক একটা দুর্নীতিগ্রস্ত দল, চোরদের দল আমি মনে করি। এই দায় এবং দায়িত্ব সম্পূর্ণভাবে নওশাদ সিদ্দিকীর সিএন চ্যালেঞ্জ। এবং দাদা আপনি আছেন, আপনার কোনো দায়ভার নেই, সব দায়িত্ব আমার। 18টা কেস খেয়েছি, এরপরেও যদি বলার জন্য কিছু কেস হয় সেটা আমি হজম করব। যে দল সম্পর্কে এত কথা বলা হলো সেই দল 10ই মার্চ 2025 মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে দেখা করতে গেল নওশাদ সিদ্দিকী। কেন? আমি কালীঘাটে যাইনি, বা তৃণমূলের পার্টি অফিসে যাইনি, বা তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেত্রীর কাছে আমি যাইনি। আমি গিয়েছি আমার রাজ্যের অভিভাবিকা মুখ্যমন্ত্রীর কাছে। প্রয়োজনে আরও 100 বার আমাদের যেতে হবে। এবং মিডিয়াকে বলে গিয়েছি, বেরিয়ে মিডিয়ার সামনে কথা বলেছি, গোপনেও যাইনি। আমার এমএলএ ল্যাডের যে টাকাগুলো খরচ করার দরকার সেগুলো দীর্ঘদিন খরচ করছিল না। যারা খরচ করার যারা দায়িত্ব নিয়েছিল তারা কোয়ালিটি মেনটেন করছিল না। ফলে আমাকে বাধ্য হয়ে যেতে হয়েছিল রাজ্যের অভিভাবিকার কাছে এই অভিযোগ জানাতে। কারণ তিনি বিধানসভার মধ্যে একবার বলেছিলেন যে আমি বিধানসভা মিস করি না। আমাকে যখন জেলে রেখেছিল ওই সময় আমি মিস হয়েছিল, আমি কিন্তু মিস করি না। কারণ জনগণ আমাকে ভোট দিয়ে পাঠিয়েছে, যাদের জন্য আমি 1,21,000 টাকা মাসে পাচ্ছি, তাদের হয়ে কথা বলবো না আমি? তো উনি বলেছিলেন যে এমএলএদের উদ্দেশ্যে বলেছিলেন শাসক বিরোধী সবার, যে আপনারা যে এমএলএ ল্যাডের টাকাটা এই ধরনের কাজ করবেন যাতে রাজ্যের জন্য ভালো হয়, এগিয়ে যায়। সেইটা মাথায় ছিল আমার, সেই জন্য ছুটে গিয়ে ওনাকে জানাতে গিয়েছিলাম যে আমার এই সমস্যা হচ্ছে। তার 1 সপ্তাহ পরে দেখলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফুরফুরা শরীফে গেলেন। মানে অন্য কোনো আলোচনার ক্ষেত্র কি তৈরি হচ্ছিল? ফুরফুরা শরীফে যাওয়ার 1 মাস হয়নি, তার মধ্যে 5টা কেস আমার নামে দিয়েছে, সেটাও বলুন। হয়তো আপনি বলবেন না। না, আমার বলা না বলার কিছু নয়। ঘটনাক্রমগুলো কি আমি নওশাদ ঘটনাক্রমগুলো ঠিক কি তৈরি হয়েছিল সেগুলো থেকে বোঝার চেষ্টা করছি যে কোন দিকে যাচ্ছে। আমি মানে কি এখানে ব্যক্তি আমার কোনো ভূমিকায় নেই, আমি একজন সাধারণ কর্মচারী। আমি আমাদের দর্শক আর কি, যারা আপনার কথায় যারা দেখছেন, জানছেন, প্রশ্ন করতে চাইছেন, তাদের প্রশ্নগুলোই শুধুমাত্র তুলে ধরা। আপনার কথাটা হচ্ছে, আমি 10 তারিখে গিয়েছি, 17-18 তারিখ করে ফুরফুরা শরীফে চিফ মিনিস্টার গিয়েছিলেন। আমি আবার বলছি তার পরের মাসের 14 তারিখে আমার নামে 5টা কেস হয়েছে, এটাও আমি বলে দিচ্ছি। অনেকগুলো প্রশ্ন রয়েছে, উত্তর খোঁজার চেষ্টা করতেই হবে। বেশ কিছু প্রশ্ন শুধু নয়, বেশ কিছু প্রতিক্রিয়াও রয়েছে, বেশ কিছু বক্তব্যের পাল্টা বক্তব্য রয়েছে। কোথায় জানাবো আরও একটা বিরতির পর। সঙ্গে থাকুন ক্যালকাটা নিউজে আপনার কথায়। বিরতির পর আবারও আপনাদের স্বাগত। আমরা অবশ্যই করে আলোচনা করছি, আলোচনায় আসবো। নওশাদ সিদ্দিকী আমাদের সঙ্গে রয়েছেন, একেবারে খোলামেলা আলোচনা, সমস্ত প্রশ্নের উত্তর দিচ্ছেন, আমরা অবশ্যই করে আসবো। কিন্তু 2021 থেকে 2025 এখন সবে হয়েছে এই রাস্তা পথ, এবং তারপর অনেকগুলো পরিবর্তন, অনেকগুলো কথাও এর মধ্যে ঢুকে হয়েছে, রাজনৈতিক আন্দোলন। সেই পথ দেখাবো। তারুণ্যের 21 প্রতিস্পর্ধার 21 মানেই বদল, ভিন্ন ভাবনা। আর সেই 21এই রাজ্য রাজনীতিতে উত্থান নতুন ভাবনার।
তৃণমূল বিজেপির মধ্যে টানা দল বদলের পালা। ধর্মের ভিত্তিতে রাজনীতি বনাম ধর্মনিরপেক্ষতার রাজনীতি, আর এসবের বিপরীতে বাম কংগ্রেসের চেনা রাজনীতি। এই সবের বাইরে অন্য ভাবনা নিয়ে আত্মপ্রকাশ আইএসএফের। দেশের সংবিধানের সঙ্গে সাযুজ্য রেখে দলের নাম হলো ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। যদিও ফুরফুরা শরীফের যোগ থাকায় নতুন আত্মপ্রকাশ করা দলটিকে প্রথম থেকেই নির্দিষ্ট ধর্মের দল হিসেবে দাগিয়ে দেওয়া হলো। এইভাবে দাগিয়ে দেওয়া আরও সহজ হলো সংখ্যালঘু অধ্যুষিত ভাঙড় জয়। এখান থেকেই শুরু আইএসএফের পথ চলা। পরবর্তী সময়ে পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা কিংবা লড়াই লোকসভা নির্বাচনেও সেভাবে সাফল্য হয়তো আসেনি নওশাদ সিদ্দিকী ও তার দলের, কিন্তু জনমনে জায়গা করে নিল। বদলাতে শুরু করলো রাজনৈতিক অঙ্ক, রাজনৈতিক সমীকরণ। ধর্মের ভিত্তিতে রাজনীতির যে ট্রেন্ড গত কয়েক বছর ধরে বাংলায় চালু, অঙ্কের সামান্য হেরফের অনেকাংশেই ফলাফল ঘুরিয়ে দিতে পারে। এই আবহে নওশাদ ও তার দল আইএসএফ যে রাজ্যের বহু আসনেই নির্ণায়ক ভূমিকা নিতে পারে তা আর বলার অপেক্ষা রাখে না। ফলে শাসক তৃণমূল ও বিরোধী বিজেপি দুপক্ষের কাছেই চিন্তার অন্য নাম আইএসএফ। ওয়াকিবহাল মহলের মতে একদিকে আইএসএফের ধর্মনিরপেক্ষতার রাজনীতি, অন্যদিকে ফুরফুরা যোগ। দুইয়ের সংমিশ্রণ অন্য রাজনৈতিক দলগুলোর থেকে পৃথক করেছে নওশাদ সিদ্দিকীর দলকে, আর এতেই কার্যত রাতের ঘুম উড়ে যাওয়ার জোগাড় শাসক বিরোধীর। 26-এর নির্বাচনে নওশাদ অ্যান্ড কোম্পানি তৃণমূল বিজেপিকে কতটা বেগ দেবে, কতগুলোই বা আসন দখল করবে, বিধানসভা নির্বাচনের ফলে বড়সড় প্রভাব ফেলতে পারে কিনা সেটাই এখন দেখার। ক্যালকাটা নিউজ। 26 অবধি টিকে থাকা যাবে? 2021-এ বিধানসভায় যখন প্রথম এসেছি তখন আপনাদের মতো সাংবাদিক অনেকে আমার প্রশ্ন করেছিল। আমি বলেছিলাম শিখতে এসেছি। তারপরে অনেক গঙ্গাতে পানি গড়িয়েছে, অনেক হয়েছে, অনেক মামলা হয়েছে, জেল 42 দিন জেল কেটেছে। 21 থেকে 25 4 বছর তো কাটালাম। একদিকে ভাঙড়ের মানুষের ভরসা, আস্থা, ভালোবাসা, শুধু তাই না, এখন রাজ্যের মানুষেরও আস্থা কিছুটা হলেও ভালোবাসা পাচ্ছে। সুতরাং আমার কাছে উইকেটে টিকে, আমি টেস্ট খেলতে নেমেছি, সুতরাং উইকেটে টিকে থাকাটা আমার কাছে বড় এখন চ্যালেঞ্জ। আর এই চ্যালেঞ্জকে আমি নিতে পছন্দ করি। আমি কোনো কারো কাছে মাথা বিক্রি করতে পছন্দ করছি না। আমার বলার স্বাধীনতা থাকবে না যেখানে, সেখানে আমার কোনো যাওয়ার প্রশ্নই আসছে না। আইএসএফ ভাঙড় আইএসএফ হয়ে যায়নি তো? সেটা আমার থেকে ভালো রাজ্যের যিনি বর্তমান মুখ্যমন্ত্রী আছেন বা রাজ্য শাসক দল আছে তাদের হাইস্ট লিডারদেরকে জিজ্ঞাসা করবেন তারা আইএসএফকে নিয়ে কতটা চিন্তিত। আপনারা রাজনৈতিক যারা আছেন, ওই সরকার সাহেবদের মতো যারা লিডার আছেন, ওই 400-500 লিডার তো তৃণমূল আছে ওই ধরনের, কখন কাকে তুলবে বসাবে থাকে না, তারা অনেক কিছু বলতে পারে। আইএসএফ শুধু ভাঙড়ে সীমাবদ্ধ নয়, ভাঙড় পথ দেখিয়েছে রাজ্যের মানুষকে। রাজ্যের কোনায় কোনায় এখন আইএসএফ ছড়িয়ে গেছে। একটা সময় আমাদের আপনার উত্তরবঙ্গে মালদা পর্যন্ত আমাদের এটা ছিল, কিন্তু এখন মালদা গণ্ডি ছড়িয়ে মাল বিধানসভা থেকে শুরু করে নাগরাকাটা বিধানসভা, মানে আমরা ক্রমশ এগিয়ে যাচ্ছি, মানুষ আমাদেরকে গ্রহণ করছে। বিভিন্ন বক্তব্য উঠে আসছে এবং এর পরিপ্রেক্ষিতে রাজনৈতিক দলের কথা চলে এলো, যেহেতু বিজেপির তরফ থেকে সুভাষ সরকার তিনি কি বলেছেন শোনাবো। আইএসএফ ইতিমধ্যেই একটা ভালো অংশ কিন্তু ভোট তাদের পক্ষে নিয়েছে। আইএসএফ মুসলিম ভোটকে বিভাজন করবে, এটা হবেই হবে। তা সরকার কেবলমাত্র সংখ্যালঘু অ্যাপিজমেন্ট করেছে, কিন্তু সংখ্যালঘু উন্নয়ন করতে পারেনি। আমাদের আলোচনা যতটা এগিয়েছে এবং আলোচনায় আমরা দেখলাম যে নওশাদ সিদ্দিকীর মুখে কিন্তু বেশ কয়েকবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম চলে আসে। আমি কতগুলো নাম এবং তার সম্পর্কে ধারণা কি একটু জেনে দিই। প্রথমেই মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মুখ্যমন্ত্রী। অভিভাবিকা হিসাবে ওই চেয়ারের সম্মান হিসাবে যথেষ্ট আমি দিই। তবে আমি একটা জিনিস ভেবেছিলাম মুখ্যমন্ত্রীর কাছ থেকে, এমন ক্যামেরা বলছি, যে উনিও তো অনেক লড়াই করে ক্ষমতায় এসেছেন, অনেক ওনাকে মেহনত করতে হয়েছে, এটা অস্বীকার কেউ করতে পারবে না, সারা বাংলা মানুষ এটা জানে। তো আমি ভেবেছিলাম যে উনি বিরোধী থাকা অবস্থায় যে সমস্যার সম্মুখীনগুলো হয়েছেন, তো আমরা যারা বিরোধী আমরা অন্তত সেই সমস্যার সম্মুখীন হব না, কারণ উনি তো সাফার করেছেন যে বিরোধীদের সাথে কী আচরণ হয়, পুলিশকে দিয়ে হ্যান দিয়ে ত্যান দিয়ে, এটা ভেবেছিলাম। কিন্তু এই ধারণাটা আমার ভুল হয়েছে, এই ধারণাটা ভুল হয়েছে, আমি অন রেকর্ড বলছি। অভিষেক বন্দ্যোপাধ্যায়, দেখুন অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কী বলবো, মমতা ব্যানার্জির ভাইপো, চোখের ট্রিটমেন্টের জন্য আমেরিকায় যায়,
ওনার চোখের সুস্থতা কামনা করি, কিন্তু আমাদের ভাইপোগুলোর চোখের অসুবিধা হলে 2,500-3,000 টাকা দিয়ে আমরা ছানি অপারেশন করাতে পারছি না, এর ব্যবস্থাটা তো করতে পারছে না। শুভেন্দু অধিকারী, শুভেন্দু বাবু এখন বিজেপিতে আছে, কখন কোন দিকে যাবে এখন বলতে পারছি না। তবে ওনাকে প্রথমে আমি একদম বলেছিলাম, উনি যখন প্রথম একদম যখন বিরোধী দলনেতা হিসাবে রাজ্যের মানুষেরও যখন উনি কথা বলতেন, আমি ওনাকে প্রচণ্ডভাবে আমি আশা দেখেছিলাম। এখন উনি একটা নির্দিষ্ট দলের আর নির্দিষ্ট ধর্মের নেতা হতে চাইছেন, কিন্তু আমি সেই সময় ওনাকে আমি মানে অন্য নেতার থেকে এগিয়ে রেখেছিলাম, কিন্তু এখন আর সেটা পারছি না। কারণ শুভেন্দুবাবু তখন আমি দেখেছিলাম আনিসের হয়ে যেভাবে সোচ্চার হয়েছিল, শিকারি মুরার হয়ে একইভাবে সোচ্চার হয়েছিল, একইভাবে বকটুয়ে যাদেরকে হত্যা করা হলো, হত্যাযজ্ঞ চালিয়েছিল, তার বিরুদ্ধে তিনি কথা বলেছিলেন। আমি একটা আশার আলো দেখতে পেয়েছিলাম যে হয়তো শুভেন্দুবাবু বিজেপিতে জয়েন করলো, কিন্তু বিজেপির আইডিওলজিকে তিনি দূরে সরিয়ে দিয়ে রাজ্যের সমগ্র মানুষের জন্য তিনি কথা বললেন, অ্যাজ এ লিডার অফ অপোজিশন যেটা হওয়ার দরকার সেটা হবে, কিন্তু সেটা তিনি ব্যর্থ হয়েছে। রাজ্য বিজেপির নতুন নবনিযুক্ত আজকেই সভাপতি হয়েছেন শ্রমিক ভট্টাচার্য। দেখেন, শ্রমিকবাবুর অনেক বক্তব্য অনেক আগে থেকে আমি শুনেছি, যখন উনি উপনির্বাচনে বসিরহাট থেকে জিতেছিলেন সেই সময় আরও কিছু বক্তব্য আমি শুনেছিলাম। ওনার বক্তব্য খুব মার্জিত, এটা আমি বলতে পারবো। উনি অন্যরা যেভাবে এই হিন্দু ভাই একদম বাড়িতে অস্ত্র রাখো যেভাবে আস্ফালন ছড়াচ্ছে সাম্প্রদায়িক, ওনার বক্তব্যতে দেখেছে মার্জিত বক্তব্য। দিলীপ ঘোষবাবু তো যা বলেন সামনে বলে দেন, মনটা তো পরিষ্কার আছে, মনে হয় যে সামনে সব বলে দেয়। সুকান্ত মজুমদার, দেখুন সুকান্ত মজুমদার বাবুর এখন তো অবশ্যই একটু খারাপ লাগছে, নতুন করে কিছু ওনার যে পদ ছিল সেই পদ থেকে উনি সত্যি ওনার মানে ভাগ্য খারাপ কি বলতে পারবো না। উনি যখন দায়িত্ব পেয়েছিলেন তখন 21-এর বিধানসভা নির্বাচন পরে উনি দায়িত্ব পেলেন, আবার দায়িত্ব থেকে যখন অব্যাহতি নিলেন তখন আবার 26-এর আগে, অর্থাৎ তিনি একটা বিধানসভা করতে পারলেন। এটা কিন্তু বিজেপির সাংগঠনিক প্রসেস, কিন্তু যিনি মন্ত্রিত্বে থাকবেন তাকে কিন্তু সংগঠনে থাকাবে না, এটা কিন্তু প্রসেস, তুমি বললে বটে। বিজেপির অনেক প্রসেস আমরা দেখেছি, একটা নির্দিষ্ট টাইমের পরে বিজেপির আর প্রধানমন্ত্রীর পদে থাকতে পারেন না, যেমন লালকৃষ্ণ আডবাণীজির ক্ষেত্রে হয়ে ওনাকে করলেন, কিন্তু আবার এখন মোদিজির এজ দেখুন না, ওরা নিজেদের যখন দরকার লাগে সেরকমরা তাদের অভ্যন্তরীণ নিয়ম তৈরি করে যার প্রয়োজন হয়। মোহাম্মদ সেলিম, আমি একটা মোহাম্মদ সেলিম সাহেবের সাথে আমরা একটা ভিজিটে গিয়েছিলাম গঙ্গা ভাঙনে, আমি ছিলাম, মোহাম্মদ সেলিম সাহেব ছিলেন, আপনার বিকাশ রঞ্জন ভট্টাচার্য স্যার ছিলেন। আমি দেখলাম যে মোহাম্মদ সেলিম সাহেবকে মিডিয়া কিছু কোশ্চেন করেছিল, উনি মানে একটু খুবই উত্তেজিত হয়ে গিয়েছিলেন, রাগ আমার মতে ওনার একটু বেশি। সুজনবাবুর সাথে মাঝে মধ্যে অবশ্য যদিও লাস্ট 6 মাস আমাদের হয় না, আমরা একটা জায়গায় বসে 2-4জন থাকি, তার মধ্যে সব থেকে বাচ্চা আমি, সিনিয়র মোস্ট পলিটিশিয়ানরা থাকেন, অবশ্যই বামপন্থী যারা এবং কংগ্রেসের যারা মাইন্ডের আছে, সেই সময় কথা বলে ওনার সাথে অনেক কথা বলেছি, ওনার আলাপ করেছি, উনি দেখেছি সবসময় পজিটিভ ওনার অ্যাপ্রোচ। বিমান বসু, কোনো কথা হবে না ওনার সম্পর্কে, উনি অসাধারণ মানুষ। আমাকে তো অসাধারণ লেগেছে, কারণ আমি যখন 2021 সালে নির্বাচনের সময় যখন আমি আলিমুদ্দিনে গিয়ে ওনাদের সাথে কথা বলছি, ওনার আমি হাঁটুর বয়সী, তো পলিটিক্সের বয়সও তো আরও নিচে, মানে ওনার এমনি এজের দিক থেকে ওনার হাঁটুর বয়সী, কিন্তু যেভাবে কংগ্রেসের লিডারদের সাথে আচরণ করেছেন একইভাবে আমার সাথে আচরণ করেছেন, কিন্তু আমি বয়সে অনেক ছোট, উনি পারলে আমাকে অবজ্ঞা করতে পারতেন, একটা 28 বছরের ছেলে এসে আমাকে রাজনৈতিক আলোচনা আমার সাথে করবে, কিন্তু ওনার মধ্যে ওটা আমি দেখিনি। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আলোচনার প্রেক্ষাপটে বারবার যার নাম চলে এসেছে, অর্থাৎ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন শওকত মোল্লা। শওকত সাহেব, আপনাকে স্বাগত জানাচ্ছি ক্যালকাটা নিউজে। আপনার কথায় এই মুহূর্তে আমাদের সঙ্গে আপনি তো রয়েছেন, সঙ্গে নওশাদ সিদ্দিকীও রয়েছেন। ভাঙড়কে কেন্দ্র করে লড়াই, ভাঙড়কে কেন্দ্র করে কথা, এবং তারই সঙ্গে বারবার আলোচনায় চলে এসেছে 2026-এ কতটা চ্যালেঞ্জ আপনার কাছে? দেখুন, আমরা প্রথমে ধন্যবাদ জানাই যে আজকে আপনার এই চ্যানেলে এই সুযোগটা করে দেওয়ার জন্য। দেখুন, আমাদের কাছে ভাঙড় নিয়ে কোনো চ্যালেঞ্জ নেই, কারণ যদি আমরা 2021-এ ভাঙড়ে আইএসএফ জিতেছিল, কিন্তু 2024-এ যদি আপনি রেজাল্টটা দেখেন, 2024-এ আমরা ভাঙড় থেকে প্রথম হলো 87,000 ভোটে লিড করেছি, আর সেকেন্ডলি হলো আইএসএফ এর বিধায়ক নওশাদ সাহেব জিতেছিলেন ওখান থেকে 26,000 ভোটে। আমরা সেই 26,000 ভোটটাকে ওভার করে
আমরা প্রায় 42,000 প্লাস ভোটে আমরা ভাঙড় থেকে অনেকটা এগিয়ে, আইএসএফ এর থেকে এগিয়ে আছি। তৃতীয়ত, এই 2024 লোকসভা নির্বাচনের পর আইএসএফ দল থেকে বেশ কিছু পঞ্চায়েতের সদস্য, পঞ্চায়েত সমিতি সদস্য এবং সাধারণ মানুষ তারা কিন্তু আমাদের দলে যোগদান করেছে। ফলে আমাদের দল 2024 যে অবস্থার মধ্যে ছিলাম, বর্তমানে আমরা ভাঙড়ে অনেকটা বেটার জায়গায় আছি বলে আমার অন্তত মনে হয়েছে। শওকত সাহেব প্লিজ একটু আমাদের সঙ্গে থাকুন, এই একই প্রশ্নের উত্তর যার ফলে আপনার রাজনৈতিক চ্যালেঞ্জের কোনো বিষয় নেই। না, প্লিজ একটু আমাদের সঙ্গে থাকুন। আপনার রাজনৈতিক সতীর্থ যেহেতু আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে, সেই জায়গায় একটু নওশাদের প্রতিক্রিয়া নিয়ে নিই। ভাঙড়ে কতটা শওকত মোল্লা বলছেন অ্যাডভান্টেজ অবস্থায় রয়েছেন, উনি অঙ্ক দিয়ে বলছেন। আমি অঙ্ক দিয়ে বলি, 2021-এর আগে 2019-এ ভাঙড়ে 1 লক্ষের অধিক মাইনাসে ছিল, সেটাকে কভার করেছে ভাঙড়ের মানুষ। 26,151 ভোটের লিডে আমাকে জিতিয়েছে, এক নম্বর। দ্বিতীয় কথা, 2024-এ লোকসভা নির্বাচনে আমাদের বুথের এজেন্ট বসতে দেয়নি, শওকত সাহেবদের দলের লোকেরা মহিলাদেরকেও ছাড়িয়ে মারধর করেছে, পরে গণতন্ত্রকে বিপন্ন করে 42,000 ভোটে বলছে এগিয়ে আছে। 3 নম্বর, না 3 নম্বর আমাকে বলতে দিতে হবে। 3 নম্বর কথা হচ্ছে এই যে পঞ্চায়েত সমিতি চলে এসেছে, সাধারণ মানুষ এসেছে, সাধারণ মানুষ যায়নি, পঞ্চায়েত সমিতিও যায়নি, হয়তো প্রেশার ক্রিয়েট করে তার দলে নিয়ে গেছে, ভোটটা কিন্তু আইএসএফ এরই আছে। তার একটা প্রমাণ দিচ্ছি, শওকত সাহেবের নামে আর কাশীপুর উত্তর কাশীপুর থানার বড়বাবুর নামে অলরেডি কলকাতা পুলিশের সিপির কাছে আমার চিঠি করা হয়ে গেছে। আমাদের ছেলেকে বাড়ি থেকে তুলে নিয়ে এসে বসিয়ে এই শওকত সাহেব আর কাশীপুর থানার বড়বাবু দুজনে মিলে বলছে ব্যবসা বাণিজ্য কর, অনেক রকম গল্প, মানে মিথ্যা মামলা দিয়ে ভরে দেওয়া হবে, আবার কেউ বলছে মার্ডার করে ফেলে দেবো, অমুকের ছেলের নামে দিয়ে দেবে। এরকমভাবে কাউকে দলে চেঞ্জ করিয়ে আদর্শ কি চেঞ্জ করতে পারবে? এই কাজ করেছে তো শওকত বাবু, জিজ্ঞাসা করুন না। কলকাতা পুলিশের সিপির কাছে আমাদের ওই যে ছেলেটি অলরেডি দিয়েছে, আমরা কদিন অপেক্ষা করছি, কি প্রোগ্রেস হচ্ছে সেটা জানতে চাই। শওকত সাহেব বারবার করে অভিযোগ করছেন নওশাদ সিদ্দিকী যে দিনের পর দিন নানান ঘটনা, অর্থাৎ একেবারে অত্যাচার করা হয়েছে, অভিযোগ সন্ত্রাসের অভিযোগ করা হচ্ছে 2024-এর পরিপ্রেক্ষিতে। আপনি কি বলবেন শওকত সাহেব? দেখুন, একটা বিষয় বলি, 2024-এ উনি যে অভিযোগটা আনছেন অত্যন্ত লজ্জাজনক। সারা বাংলার মানুষ জানে যে 2024-এ যেভাবে সেন্ট্রাল ফোর্স, সিআইএসএ, বিএসএফ থেকে শুরু করে অবজারভার, মাল্টি অবজারভার, বিভিন্ন ধরনের এজেন্সিগুলো ব্যবহার করে যেভাবে ইলেকশন করা হয়েছে, এরপরে যদি নওশাদ সাহেব বলেন যে ভাঙড়ে জোর করে ভোট নেওয়া হয়েছে, এটা অত্যন্ত লজ্জাজনক ঘটনা। তাহলে এফআইআর কপি উনি বলতেই পারেন। আর দ্বিতীয় কথা বলি, উনি যে ভদ্রলোকের কথা বলছেন, আমি বলি একটু, আমাকে বলতে দিন। বলুন প্লিজ। উনি যে ভদ্রলোকের, যে ছেলেটার কথা বলছেন, আমি নওশাদ ভাইকে বলবো, দেখো আমাদের ইসলাম শরিয়াতে না একটা বিষয় আছে, যারা মাথায় টুপি দেয় তারা সত্য কথা বলে, মাথায় টুপি ছাড়া মিথ্যে কথা বলা বৈধ নাকি? যদি ওর সাথে সিঙ্গেল ওয়ার্ড, ওর সাথে যদি না শোনো, মাথায় টুপি দিয়ে যেভাবে মিথ্যা কথা আপনি বলছেন, ওকে জিজ্ঞাসা করবেন যে ওর সাথে যদি সিঙ্গেল কোনো ওয়ার্ড হয়ে থাকে, আমি চ্যালেঞ্জ, অন ক্যামেরা চ্যালেঞ্জ, আজকে সিএন চ্যানেলে চ্যালেঞ্জ করে বলছি, আপনি তোর কাছ থেকে শুনেছেন, অন ক্যামেরা চ্যালেঞ্জ করে বলছি, ওর সাথে ওকে যদি আমি চিনে থাকি, তাহলে আপনি আজকে যে কথা চ্যানেলে বসে বলছেন, আমি যা কিছু আছে। অর্থাৎ ইতিমধ্যেই শওকত মোল্লা বিরুদ্ধে যে অভিযোগ নওশাদ সিদ্দিকী করেছিল, সেই জায়গায় সরাসরি একেবারে খণ্ডন করি। আমি বলি, দেখুন, উত্তর কাশীপুর থানার সিসিটিভি ফুটেজ, বড়বাবুর রুমের যদি সিসিটিভি ফুটেজ থাকে, তাহলে এটা সত্যতা প্রমাণ হবে, নিশ্চিতভাবে আছে, সেটা পাবলিক ডোমিনে করে দিক, তাহলে সিপি স্যারের কাছে পাঠিয়ে দিক। উনি দেখুন, ব্যাপারটা হচ্ছে, আমি শওকত সাহেবকে বলছি, শওকত সাহেব উনি এইটা একটা নয়, একাধিকবারের ক্ষেত্রে। আমি আরেকবার প্রতিক্রিয়া নিই। শওকত সাহেব লড়াই তাহলে কি নওশাদ সিদ্দিকী ভার্সেস শওকত মোল্লা? মূলত লড়াই কি এখানে দাঁড়িয়ে রয়েছে? দেখুন, আমাদের একটা বিষয় আপনাকে বলি যে নওশাদ সিদ্দিকীকে শোনো, আমাদের দল হচ্ছে তৃণমূল কংগ্রেস, আমাদের নেত্রী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ নিয়ে কাজ করি। নওশাদ সাহেব সবে তো রাজনীতিতে এসেছেন, আমি মনে করি রাজনীতিতে উনি একজন শিশু, বাচ্চা ছেলে। এই কারণে বাচ্চা ছেলে বললাম
যে উনি লোকের কথা, ওনার যে যারা ওনার কর্মীরা আছে তারা ওনাকে অনেক কিছু বলে, উনি সেটাকে জাস্টিফাই না করে উনি বিভিন্নভাবে মন্তব্য করেন। কখনো মিডিয়ার একটু লাইমলাইটে থাকার জন্য উনি অনেক একটু মিষ্টি মিষ্টি কথা বলেন। আমি নওশাদ সাহেবকে বলবো একটু আপনি বলতে থাকুন, তবে আপনার সঙ্গে আমার দেখা হবে যেদিন ভোট গণনা হবে, সেদিন আপনার সঙ্গে আমার দেখা হবে। আপনি সেদিন বুঝতে পারবেন যে আজকে আপনাকে যারা অনেক হাওয়া দিচ্ছে না, এটা যে আপনি কোন জায়গায় দাঁড়িয়ে আছেন, আপনার পায়ের তলায় জমিটা কতটা শক্ত না নরম, আপনি সেটাকে হাড়ে হাড়ে বুঝতে পারবেন। এটা আমি আজকের অন ক্যামেরা, আজকের এই সিএন চ্যানেলে বসে এটা কিন্তু আপনাকে বলছি। তবে আপনি মিথ্যা কথা বলবেন না, এটা আপনাকে অনুরোধ করব যে মিথ্যা কথা বলে মানুষকে বোকা বানানোর চেষ্টা করবেন না, এটা আমার অনুরোধ। কারণ যেভাবে মিথ্যার ফুলঝুরি ছুটিয়ে আপনি বাংলার সংখ্যালঘু সমাজকে বোকা বানাচ্ছেন, এটা এই ঢিলটা কিন্তু একদিন আপনার দিকে চলে আসবে, মানুষ আপনাকে প্রশ্ন করবে। আপনি অপেক্ষা করুন, একটু সময় নেবে, তবে মানুষ একদিন আপনার কাছে এই জবাব দিয়ে আপনাকে করতে হবে। সরকার সাহেব একটু সঙ্গে থাকুন প্লিজ। ফাঁকা আওয়াজের অভিযোগ করছেন এবং 2026-এ দেখা হবে, ইতিমধ্যেই চ্যালেঞ্জ করেছেন সরকার সাহেব। শেষ হয়েছে, আমাকে বলতেই বলুন। সংখ্যালঘু আর সংখ্যাগুরুর প্রশ্ন আসলো কোথায়? তাহলে ধর্মীয় পলিটিক্সটা কে করছে? তৃণমূল কংগ্রেস, এক নম্বর। দ্বিতীয় কথা হচ্ছে মিথ্যা আমি মিথ্যা না, সরকার সাহেব মিথ্যা, আমি প্রমাণ করে দিচ্ছি। 2014 সালে সরকার সাহেব যেখান থেকে হায়ার সেকেন্ডারি পাস করেছেন, বোর্ড অফ ইউথ এডুকেশন ইন্ডিয়া যে বোর্ডের আন্ডারে পাস করেছেন, আমি বলছি না। সরকার সাহেবদের যে সরকার চলছে, সেই সরকারের একটা দপ্তর হচ্ছে কারিগরি শিক্ষা প্রশিক্ষণ এবং দক্ষতা বৃদ্ধি দপ্তর, বলছেন ওই সংস্থাটাই ভুয়ো। সরকার সাহেবের যে সার্টিফিকেট আছে সেটাই ভুয়ো। আর সরকার সাহেব অন্যজনকে বলছেন যে আপনার কি বলে আমি করেছি, সরাসরি অভিযোগ করছে। আমাকে শেষ করে। দ্বিতীয় কথা হচ্ছে, দেখুন কাল কিসনে দেখা, উনি আমাকে বলছেন গণনা কেন্দ্রে, তার আগে ভোট হবে তো প্লিজ। আমি একটুখানি সরাসরি অভিযোগ করেছি। শওকত সাহেব আপনার ডিগ্রি, আপনার শিক্ষাগত যোগ্যতা নিয়ে ইতিমধ্যেই চ্যালেঞ্জ ছুটছেন নওশাদ সিদ্দিকী, কি বলবেন? শুনুন, লোকে ওনাকে একটা আমার বিরুদ্ধে চ্যালেঞ্জ করে যেতে বলুন না। আমার বিরুদ্ধে শুনুন, আমার বিরুদ্ধে কোর্টে যেতে বলুন। ওনাকে বুঝতে হবে যে কথা বলছে সরকারি দপ্তর বলছে 57টি সংস্থাকে বলেছে ফেক। শুনেনি নওশাদ বলেছে, তার মধ্যে আমি বলছি নওশাদ প্লিজ, নওশাদ প্লিজ, আমি একটু শওকত মোল্লা সাহেবের শুনেন, বলুন। দেখুন, আপনার সঙ্গে আমি তো বিতর্কে যাব না। আমি আপনাকে বলে দিই, আমি ওই আপনি যে সংস্থার কথা বলছেন না, এটা যখন আমি বুঝলাম যে এটা প্রাইভেট, আমি এনআইওএস থেকে আমার সার্টিফিকেট সবই আছে। আমি তো চ্যালেঞ্জ করি, আমি এটাকে আপলোড করিনি। আমি এটা কালকের বললে কালকে আপলোড করে দেবো। 2012 সালের সার্টিফিকেট আমার কাছে আছে। একটা কথা আপনাকে বলি, আচ্ছা আমি আপনি বলুন শওকত সাহেব, বলুন। আচ্ছা আপনি বলে নিন, তারপরে আমি বলুন। না, ভুল নয়। উনি কোর্টে যাক না, উনি কোর্টে গিয়ে চ্যালেঞ্জ করুক না। যদি ফেক হয় তাহলে উনি কোর্টে গিয়ে চ্যালেঞ্জ করুক, বুকের পাটা কিরম আছে আমি দেখবো, সেইটাই করুক না উনি। 2026-এ ভাঙড়ে কি হবে শওকত সাহেব? 2026-এ ভাঙড়ে কি হবে, ফলাফল কি হবে? শুধু এইটুকু আমি নওশাদ সাহেবকে বলি, 2026-এ নওশাদ সাহেবের টিকিট পাকা আছে, চিন্তা নেই। ভাঙড় থেকে ওনাকে 0 রানে আউট হবে, এটা নওশাদ সাহেবকে আজকে আমি খুব পরিষ্কারভাবে বলে দিলাম। নিশ্চিতভাবে উনি হয়তো মুখে হাসছেন, কিন্তু এইটুকু চ্যালেঞ্জ করে বলছি, 50,000-এর বেশি ভোটে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে ওখান থেকে। কদিন আগে বলছিলেন তো 1 লাখ ভোটে হারাবো, আবার 50,000 নেমে গেলে কেন? দিদি বারণ করে দিয়েছে নাকি? ঠিক, আমি বলি একটা বিষয়। আপনি গত 2021 সালে ভোটে জিতেছিলেন। ভোটে জেতার আগে ভাঙড়ের মানুষের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, বলেছিলেন মেডিকেল কলেজ তৈরি করে দেবো। শওকত সাহেব একটুখানি আটকাই, আপনি যেমন পর ইতিমধ্যেই বক্তব্য রাখছেন, প্রশ্ন করছেন, নওশাদেরও বক্তব্য রয়েছে, দুজনকে আমার সমান তালে নিয়ে চলতে হবে। প্লিজ একটুখানি আমাদের সঙ্গে থাকুন, দুজনের কাছেই আসবো একেবারে সমানভাবে এবং প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করবো। তাই তো আপনার কথার আয়োজন। একটা বিরতির পর প্লিজ সঙ্গে থাকুন।
বিরতির পর আবারও আপনাদের স্বাগত। একেবারে আলোচনায় সরাসরি নওশাদ সিদ্দিকী এবং তারই সঙ্গে কিন্তু আমাদের সঙ্গে শওকত মোল্লা রয়েছেন। আসবো শওকত সাহেব, প্লিজ একটু সঙ্গে থাকুন। আপনিও পাল্টা অভিযোগ করেছেন, তো একটু উত্তর নিতে হবে। মেডিকেল কলেজ 2021 নির্বাচনের আগে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলাম সেগুলো নিয়ে কতটা ফুলফিল করতে পেরেছি 2026 নির্বাচনের আগেই আমি বা নির্বাচনের প্রাককালে আমি সেটা প্রমাণ করিয়ে দেবো, ঠিক আছে? ওটা নিয়ে আপনাকে চিন্তিত থাকতে হবে না, করতে হবে না, 1 নম্বর। দ্বিতীয় কথা হচ্ছে যে মেডিকেল কলেজ শুধু নয়, ভাঙড়ের গার্লস মহিলাদের জন্য গার্লস ডিগ্রি কলেজের কথা নির্মাণের কথা বলেছি। ভাঙড়ের ছেলে মেয়েদের স্পোর্টসে ওনারা অনেকটা এগিয়ে, তাদের জন্য একটা উন্নত মানের স্পোর্টস কমপ্লেক্সের কথা বলেছি। ভাঙড়ের যে শ্রমিকদের স্বার্থে ওখানে হিমঘরটা দ্রুত নির্মাণের কথা বলেছি। ভাঙড়ের ব্রিজগুলো যেগুলো দুর্বল হয়ে গেছে সে কথা বলেছি। ভাঙড়ে 5টি লাইব্রেরি আছে আমাদের বিধানসভায়, তার লাইব্রেরিয়ান দেওয়ার কথা বলেছি। ভাঙড়ের জন্য এবং সারা রাজ্যের মানুষের জন্য যথেষ্ট বলেছি। দুর্ভাগ্য আমাদের বিধানসভার টিভি নাই। আপনি শওকত সাহেব একটা কাজ করুন, অল্প সময় আছে, আপকামিং সেশন থেকে বিধানসভার টিভি লাইভ চালাতে বলুন। বিধানসভাতে গিয়ে কে কি করছে, কে আমতা করছে আর কে জনগণের হয়ে কথা বলছে, তাহলে শওকত সাহেব আপনারও অসুবিধা হবে না। শওকত সাহেব, আমার শেষ প্রশ্ন থাকবে, নওশাদ সিদ্দিকীকে কি আপনি কতটা স্নেহ করেন? দেখুন, আমি প্রথমে বলি, উনি যে কথা বলেছে উত্তরটা আমার একটু দিতে হবে। দেখুন, কোনো প্রপোজাল দেওয়া, প্রস্তাব দেওয়া আলাদা আর কাজটা করিয়ে নেওয়া আলাদা, এটা সবসময় মাথায় রাখবেন। শুধুমাত্র বিধানসভায় প্রশ্ন উত্তর পর্বে একটা প্রশ্ন করলাম কি একটা প্রশ্ন দিলাম, সেইটা নিয়ে বাজারে বিক্রি করা, এটা একজন বাজারের ব্যাপারী হিসেবে মনে হবে। আমি কোন কাজটা নিজে প্রপোজাল দিলাম সেটাকে আদায় করে নিয়ে আসতে পারলাম। আপনি প্রশ্ন করুন, ভাঙড়ের জন্য আপনি কটা দপ্তরে, সরকারের কটা দপ্তরে গিয়েছেন? ভাঙড়ের জন্য আপনি কত জায়গায় সেখানে কাজের জন্য কত মন্ত্রীর কাছে, কত অফিসারের কাছে গিয়েছেন? সেখানে আমি একদম এক কথায় বলবো যে শূন্য। দেখুন নওশাদ সাহেব, সবে রাজনীতিতে এসেছেন, শুধুমাত্র মানুষকে শুধু মানে বোকা বানিয়ে এভাবে ভোট নেওয়া যাবে না। ভাঙড়ের মানুষ রাজনৈতিক সচেতন, সামাজিক সচেতন। আপনি নিশ্চিতভাবে বুঝতে পারবেন, আপনি যে কথাগুলো মিথ্যা কথা বলে মানুষকে, ভাঙড়ের মানুষ বোকা বানাচ্ছেন না, এটা বানাতে পারবেন না। আমার সময় সংক্ষিপ্ত শওকত সাহেব, আমি যে প্রশ্নটা করেছি সেই প্রশ্নে আমি স্টিক করলাম। নওশাদ সিদ্দিকীকে আপনি কতটা স্নেহ করেন? দেখুন, ও আমার ছোট ভাইয়ের মতো, এইটুকু বলবো যে আমার ছোট ভাইয়ের মতো। একজন ছোট ভাই, একজন বড় দাদা একজন ছোট ভাইকে যতটা স্নেহ করে আমি ওকে ততটা স্নেহ করি। কিন্তু রাজনীতির মাঠে তখন কিন্তু নওশাদ সিদ্দিকীর লাইন, শওকত মোল্লা লাইন। রাজনীতিতে কিন্তু 1 ইঞ্চি জমি ভাঙড়ে ছাড়া হবে না, এটা আমি নওশাদ ভাইকে আমি বলে দিলাম। চ্যালেঞ্জের কথা নিয়ে আমি নওশাদের কাছে আসবো, কারণ আমাদের সময় সংক্ষিপ্ত, আলোচনার শেষের দিকে আসবে। প্লিজ, ইতিমধ্যে স্নেহের কথা বলেছেন, ছোট ভাইয়ের মতো স্নেহ করেন, কিন্তু রাজনীতির ময়দানে কোনো ছাড়া নেই। একদম, রাজনীতিটা রাজনীতির মতোভাবে হবে। শাসকের সুযোগ নিয়ে পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে রাজনীতিটা করার থেকে ঘরে বসে থাকা অনেক ভালো। ভাই হিসেবে দাদা শওকত মোল্লাকে কি বলবেন? দ্বিতীয় কথা হচ্ছে যেটা উনি বললেন না, আমি হচ্ছে জনপ্রতিনিধি, আমার কাজ হচ্ছে আমাদের বিধানসভার কি কি প্রয়োজন আছে আইনসভাতে গিয়ে জানানো। লেট মি ফিনিশ। আমার কাজ হচ্ছে বিধানসভায় জানানো, কনসার্ন ডিপার্টমেন্টাল মিনিস্টার সেটাকে সমাধান করবে। কিন্তু দুর্ভাগ্য এটাই, আমরা আমাদের সমস্যাটা শুধু ভাঙন নয়, রাজ্যের সমস্যাটা এনএসকেএফ এর টিচারদের থেকে শুরু করে মাদ্রাসার কম্পিউটার টিচারের কথা থেকে শুরু করে, সময় সংক্ষিপ্ত, যার কথা শওকত মোল্লা স্নেহ করে নওশাদকে, নওশাদ কতটা সমীহ করেন বা শ্রদ্ধা করেন? দেখুন, আমি আমার বয়সের যিনি একদিনের বড় তাকে প্রত্যেককে আমি সম্মান করি, আমার থেকে যে ছোট তাকে আমি স্নেহ করি, এটাতে কোনো আমার ডাউট নাই। 1 সেকেন্ড প্লিজ শওকত সাহেব, আমার সময় একদম সংক্ষিপ্ত, বলুন কি বলছেন, 1 সেকেন্ড প্লিজ। রাজ্যের কথা যখন বললেন একটু বলার দরকার, খুব ছোট করে প্লিজ, জাস্ট 1 লাইনে বলুন, আমার সময় একদম সংক্ষিপ্ত। দেখুন, নওশাদ সাহেবরা বলি, বিজেপি বলি, সিপিএম বলি, সারা রাজ্য জুড়ে অনেক মিথ্যা প্রোপাগান্ডা ছড়ান, কিন্তু তারপরেও 2021, 2024, 2023-এ পশ্চিমবাংলায় কিন্তু তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখে, সামনে রেখে। আবার 2026 আপনি হিসাব করে রাখুন, আপনি যতই নাড়ুন কলকাঠি, নবান্নে আবার 26-এ হাওয়াই চটি। আপনি যত জোট করেন, ভোট করেন, যাই করেন,
আপনি বিজেপির সঙ্গে কলাকলি করুন, আপনি কংগ্রেস সিপিএম এর সঙ্গে কলাকলি করুন, কোনো অসুবিধা নেই। কিন্তু চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবেন, ভাঙড়ে তৃণমূল কংগ্রেস জিতবে। প্লিজ থ্যাংক ইউ সো মাচ কি বলবে, কতটা আসন পেতে পারে? দেখুন, আমি একটা কথা বলবো সরকার সাহেবকে, এক লাইনে আমি একটা কথাই বলবো, আপনি আপনার ক্যানিং পূর্ব সিটটা নিয়ে ভাবুন, আর রাজ্যের যে পরাজয় হলে আপনারা কোন জায়গায় দাঁড়াবেন সেটা নিয়ে ভাবুন। আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট নয়, সারা রাজ্যের মানুষ তৃণমূল কংগ্রেস এবং বিজেপি তার যোগ্য দূষরকে হারানোর জন্য প্রস্তুত। অনেকগুলো প্রশ্ন না, আমার একদম সময় নেই। আমি বুঝতে পারছি যে সময়টা একটু বেড়ে গেলে সুবিধা হতো, কিন্তু আমার সময় নেই। আরো আলোচনার জন্য 2026 অবধি অপেক্ষা করতে হবে। শওকত সাহেব অনেক ধন্যবাদ, নওশাদ অনেক ধন্যবাদ, কিন্তু আমাদের সময় একেবারেই শেষ করতে হচ্ছে এই আলোচনা। আর অনেক প্রশ্নের উত্তর খোঁজার জন্য চোখ থাকবে, আর আপনাদের চোখ যেন অবশ্যই থাকে ক্যালকাটা নিউজে। আপনার কথায় সঙ্গে থাকবেন, ভালো থাকবেন।